দুপুরে আদালতে তোলা হবে সাবেক সিইসি নুরুল হুদাকে। আটকের সময় যেভাবে মব জাস্টিস হয়েছে তা কাম্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি সহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ। শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির। সংস্কার ও বিচারে প্রাধান্য দিয়ে জুলাই সনদ হলেই অংশ নেবে নির্বাচনে। হাসিনা পালালেও দখলবাজিতে সরব বাইন্ডার দিন মোহাম্মদ। অসহায় গণপূর্ত অধিদপ্তর। অভিযোগ পেয়েও নিশ্চুপ গুপ্ত সংকেত পরিদপ্তর। কাফনের কাপড় আতঙ্কে মেহেরপুরের গাংনীর বাসিন্দারা। চিরকুটে লেখা হাসিনা ফিরবে। সন্ত্রাসী চিহ্নিতে মাঠে নেমেছে পুলিশ। ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী বন্ধে ইরানি পার্লামেন্টে অনুমোদন। খামেনি সরকার পতনের ইঙ্গিত ট্রাম্পের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপে পাচুকাকে হারিয়ে প্রথম জয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। আরেক ম্যাচে জয় তুলে নিল ইভেন্টাস। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। জুলাই আন্দোলনের পর হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, তাজুল ইসলাম সহ বেশ কয়েকজনকে আদালতে তোলা হয়েছে। সোমবার সকালে সিএমএম আদালতে সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, যাত্রাবাড়ি থানার মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর। শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, যাত্রাবাড়ি থানার মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর। আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, যাত্রাবাড়ি থানার সাজেদুর রহমান হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাবেক প্রধান সিইসি কে এম নুরুল হুদাকে দুপুরে আদালতে হাজির করা হবে। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গেল 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। রোববার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল থানায় গিয়ে মামলাটি করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মামলা করতে হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তারেক মাহমুদ সুজনের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। রোববার বিকেলে নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন দলের নিবন্ধনের সময়সীমা শেষ দিনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নিবন্ধনের আবেদনপত্র জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। পরে সাংবাদিকদের জানান, কমিশনের নির্ধারিত সব শর্ত পূরণ করা হয়েছে। বলেন, ছাত্র জনতার দল আগামী নির্বাচনে জয়লাভ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। এই সময় দলের সদস্য সচিব জানায়, প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা
বরাদ্দ প্রদান করবে। তার কিছুক্ষণ পর আরও নথি নিয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বে কমিশনে আসে দলের নেতাকর্মীরা। এই সময় নাহিদ জানায়, নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি থাকলেও সংস্কার ও বিচারকেই প্রাধান্য দিচ্ছে এনসিপি। এখনো প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন, এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। শেষ দিনে অর্ধ শতাধিক দল নিবন্ধনে আবেদন করে। জনতা পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক বিধিমালায় যে শর্ত দেওয়া হয়েছে সব প্রতিপালন করেই নিবন্ধনের জন্য জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা যেটা, সেই বিধিমালা 2008-এর, যেটা পরে 2012-তে সংশোধিত হয়েছে, সেই বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। এছাড়া আমজনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি, জনতা দল সহ আবেদনকারী সব রাজনৈতিক দল নিজ নিজ দলের নিবন্ধন পাবে বলে আশা প্রকাশ করেন। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জনতা দল সৃষ্টি করেছি, তার নিবন্ধনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা জমা করলাম। এই ধাপে প্রায় 150 রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ স্কাউটের কাপ কার্নিভাল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো, যখন আমাদের যাত্রা সবকিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময়, কিন্তু তখনই স্কাউট মাস্টার, যিনি ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার, তার যে আলাদা বৈশিষ্ট্য, তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব, এটা দেখার মতো। তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো, এটা আমরা বসে আলাপ করতাম। যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে, তখন প্রাদেশিক র্যালি হতো, তখন স্কাউট মাস্টারদের দেখা যেত, তাদের গৌরব, তাদের নেতৃত্ব। কাজে এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। সে কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে সারা প্রাদেশিক বয় স্কাউটিং এর কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল। যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না, আমরা মনে করলাম যে এই দায়িত্ব আমাদের কাছে আসবে। সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো, বিশাল। এখনো জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে, মনে আছে কিনা? জাম্বুরির মাঠের অর্থটা ছিল, এইটা খালি জায়গা ছিল, তখন কলোনি হয়নি। ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউটরা একত্র হয়েছিল, সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল। এটার পরিচালনা খুব দুর্বল ছিল। বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল। বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম। এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো। তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয়, আর আমি আছি, আমার জাম্বুরি আছে। পাকিস্তান জাম্বুরি হলো করাচিতে 1952 সালে, তখন বাচ্চা ছেলে।
খুব উৎসাহ নিয়ে গেলাম। তারপর থেকে একটার পর একটা জাম্বুরি আর র্যালির মধ্যে ঢুকে গেলাম। বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা। তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে, যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কি করলাম। সিদ্ধান্ত হলো, খুব মজার সিদ্ধান্ত, তখন সবেমাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে, খরচ সাংঘাতিক বেশি। তা আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম, ক্যানাডা না, পুরোটা না, আধা পথ প্লেনে গেলাম, বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না, স্কাউট কমিটির অত টাকা নাই। তা আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এটা হওয়ার কথা ছিল আফসোস করার, কিন্তু হয়ে গেল আনন্দের। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো, গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে। আসার পথেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে। ওই যে বললাম টাকার টানাটানি, স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য। তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে, ওই টাকা দিয়ে 3টা মাইক্রোবাস কেনা হবে। তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে? তখন ফোক্সওয়াগন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে, মহাযুদ্ধের পরে। আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ফোক্সওয়াগন কোম্পানির কারখানায় চলে যাবো, তো কারখানা থেকে কিনবো, সবচেয়ে সস্তা দাম পাবো। বাংলাদেশ স্কাউটের কাপ কার্নিভাল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। রোববার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল থানায় গিয়ে এই মামলাটি করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মামলা করতে হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তারেক মাহমুদ সুজনের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি, 18 নির্বাচনে রাতের ভোট আর 24-এর নির্বাচনের অনিয়ম নিয়ে বারবারই প্রশ্ন তুলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে এ বিষয়ে অভিযোগ জানাতে আবারও নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা জানান, বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিএসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। পরে প্রতিনিধি দলের সদস্যরা যান রাজধানীর শেরেবাংলা নগর থানায়। সেখানে 2014 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিএসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদন করেন তারা। শেখ হাসিনা সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি, সেগুলোর ছায়ালিপি সহ আলামত হিসাবে সহ আমরা মূল একটা এফআইআর
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। মামলার আবেদনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুরুতর জখম ও হত্যার অভিযোগও করা হয়। এ সময় অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। হাসিনা পালালেও অবৈধ দখল ছাড়েনি হাসিনার গণভবনের সাবেক সিনিয়র বাইন্ডার দীন মোহাম্মদ। মতিঝিল সরকারি কলোনির মধ্যে তিনি গড়ে তুলেছেন বস্তিঘর। উচ্ছেদ নোটিশ করায় আরও হুমকি থামকি দিয়ে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের। গুপ্ত সংকেত পরিদপ্তরকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা। এম এ আজিমের আরেকটি রিপোর্ট। গণভবনে হাসিনার সিনিয়র বাইন্ডার ছিলেন দীন মোহাম্মদ। গণভবনের একজন কর্মচারী হয়েই তিনি যেন ক্ষমতা রাখেন প্রধানমন্ত্রীর। অবসরে গিয়েও তিনি থাকেন মতিঝিল সরকারি কলোনিতে। কলোনির মধ্যে টিনের ছাপড়া দিয়ে গড়ে তুলেছেন একাধিক বস্তিঘর, যা রীতিমতো ভাড়া দেন দীন মোহাম্মদ। আপনারা কয় টাকা ভাড়া দেন? আমি কারেন্টের খরচা দিই আর কি। বিদ্যুৎ সংযোগ কে দিছে? উনি দিছে। সরকারি কলোনির মধ্যে তোলা ঘরগুলোর বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে দীন মোহাম্মদের সরকারি বাসভবন থেকে। তার দখল থাবা থেকে বাদ পড়েনি কলোনির পানির পাম্পটিও। দীন মোহাম্মদের দখল অপসারণে 2013 সালেই নোটিশ করে গণপূর্ত অধিদপ্তর। তবে গণভবনের ক্ষমতাকে কাজে লাগিয়ে 12 বছরেও কোনো নোটিশের তোয়াক্কা করেনি তিনি। উল্টো পাম্প চালককে দিয়ে আসছেন হুমকি ধামকি। সে আমার পাম্পের যা এরিয়া আছে উনি দখল করে একের পর এক ঘর তুলে ভাড়া প্রদান করে আসতেছে দীর্ঘ অনেক বছর। কিন্তু আমার অফিস থেকে চিঠি দেওয়ার পরেও সে অফিস থেকে তোয়াক্কা তো করেই না, ভাঙেও না, অপসারণও করে না। উনি হচ্ছে গণভবনে চাকরি করে, শেখ হাসিনার পিয়ন। এই জন্য মনে করেন সে আমাদের অফিসে গণপূর্ত বিভাগে তোয়াক্কা করে না, কিছু মনেই করে না, ওর কাছে ডন কেয়ার, বিষয়টা এমন। তবে ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও কাজের লোকের জন্য ঘর তুলেছেন বলে স্বীকার করেন দীন মোহাম্মদ। গণভবনের কথা জানতে চাইলে সটকে পড়েন তিনি। না, দেখছি যে আপনার ঘর থেকে বিদ্যুৎ লাইন এখনো দেওয়া, তাহলে আপনি যদি আগের যে করেছে সেটা যদি দোষারোপ করেন, তাহলে আপনি এখনো কেন বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছেন? বিদ্যুৎ কাজের একটা ভুয়া থাকে না, তারা কিন্তু সেটা বলেনি। আচ্ছা, আপনি যেটা বলছেন না তাদের কথার সাথে কিন্তু মিল নাই। কি বলছে? আপনার কাজের বুয়া থাকে সেটা কিন্তু তারা বলেনি। আচ্ছা, কি বলছে? এখন আমার কথা হচ্ছে যে ধরেন আমরা যেটা দেখলাম যে আপনাকে গণপূর্ত থেকেও একাধিক নোটিশ করা হয়েছে, কিন্তু তারপরেও আপনি এই ভবনগুলো অপসারণ করছেন না, কোচিং সেন্টারে ভাড়া ভাঙে দিতে চাইছে, ভাঙে দেয়। আমি এরা করিনি, ওরা চিঠি দিয়েছে তো ভাঙে দিতে চাইছে, ওরা ভাঙে দেয়। আপনি কি গণভবনের দায়িত্বে এসেছিলেন? গণভবনে চাকরি করতেন? আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত। সে ডিউটিটা কোথায় ছিল? এইভাবে আমি কথা বলবো। দীন মোহাম্মদের এমন ক্ষমতার অপব্যবহার সম্পর্কে গুপ্ত সংকেত পরিদপ্তরকেও জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। তবে তাদের পদক্ষেপ সম্পর্কে জানতে গেলে ক্যামেরার সামনে কথা বলেননি কেউ। মোবাইল ফোনে জানান তাদের অবহিত করা হয়েছে, ব্যবস্থা নিতে বলেনি গণপূর্ত, তাই তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। গণপূর্ত তো আমাদেরকে ওইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলেনি। গণপূর্ত আমাকে বিষয়টা অবগত করছে। অবগত করা আর কার্যক্রম গ্রহণ করা দুইটার মধ্যে পার্থক্য আছে না? হাসিনা পালালেও হাসিনার গণভবনের কর্মচারী দীন মোহাম্মদের কাছে যেন এখনো অসহায় গণপূর্ত অধিদপ্তর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। আন্তর্জাতিক মেছো বিড়াল দিবসে সব ডিসিকে একটা নির্দেশনা দেয়া হলো যে তারা যেন তাদের এলাকাতে একটা সিএনজি ভাড়া করে একটা ব্যানার নিয়ে একটা প্রচারণা চালায়, যাতে মেছো বিড়াল মারাটা বন্ধ হয় এবং এটা যেন মেছো বাঘ বলা না হয়। একই সাথে আমরা 21টা জেলাতে একটা ছোট্ট গাড়ি বানিয়ে সেখানে মেছো বিড়ালের ছবি দিয়ে 21টা জেলায় ওইটাকে পরিদর্শন করিয়েছি, মানুষের শুধুমাত্র অভ্যাসগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনার জন্য। আমার মনে হয় না যে এর আগে কোনোদিন কোনো ডিসি এরকম সফট ইস্যুতে ইনভলভ হয়েছেন বলে। এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি।
আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন, সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আরেকটা কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি, সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে, সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। তো ঘটনা না ঘটলে তো আর বিবৃতি দিতে পারে পুলিশের সামনে, তখন কি আমরা কেউ ছিলাম বা আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে এবং এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আরো বিস্তারিত করবেন। না, সে কথা আমি বলছি না মনোবল ফিরে পাইনি, কারণ অনেক জায়গাতেই আপনি দেখছেন যে পুলিশ বেশ সক্রিয় হয়েছে, কিন্তু আমি যেটা বললাম একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে। বক্তব্য রাখছিলেন পরিবেশ উপদেষ্টা। নেত্রকোনার কেন্দুয়ায় শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে দলীয় প্রতিপক্ষের লোকজন। রোববার সন্ধ্যায় শান্তিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভূঁইয়ার ভাতিজা সজীবের সাথে একই এলাকার বিএনপি সমর্থক তাইজত আলীর ছেলে রাকিবের কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার অটোরিকশা দিয়ে বাড়ি যাওয়ার সময় রোকন ভূঁইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে তাইজত আলীর লোকজন। ঘটনার পরপরই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা। দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা সদৃশ্য বস্তু, চিরকুট ও কাপড়ের আতঙ্কে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দারা। এসব চিরকুটে শেখ হাসিনা ফিরে আসবে শীঘ্রই এবং বিএনপির কেউ পার পাবে না বলে হুমকি দেওয়া হয় স্থানীয়দের। আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বোমা আতঙ্কে দিন কাটাচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দারা। জেলার বেশ কিছু বাড়িতে একের পর এক বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এসব চিরকুটে শেখ হাসিনা ফিরে আসবে শিগগিরই এবং জেলার বিএনপির কেউ পার পাবে না বলে হুমকি দেয়া হচ্ছে। গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিনের বাড়ির গেটে দুটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায় সন্ত্রাসীরা। এছাড়া এলাঙ্গি গ্রামে সুমনের বাড়িতে গোপালনগরের বিএনপি নেতা রবিউল ইসলামের দোকানের সামনেও এসব জিনিস রেখে যায় অজ্ঞাতনামারা। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে 4 মাসে প্রায় 14টি হাত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোম একটা পড়েছিল এখানে, তবে বোম দেখে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকালবেলায় সে বোমটা ধরেন পাওয়া গেছে, আমার গ্রামের লোক তখন আতঙ্ক আছে, পুলিশ এখন বাইর করতে পারেনি। উদ্ধার করা বস্তু বোমা কিনা তা পরীক্ষা করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে মাঠে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে আর কি। আমরা এগুলো যখন সংবাদ পাই ঘটনাস্থলে গিয়ে এগুলো আমরা রিকভারি করে নিয়ে এসে পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা পরীক্ষা করে দেখছি এটা আসলে বোমা কিনা বা অন্য কোনো কিছু কিনা। দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। উদ্যোক্তাদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন।
হ্যাঁ, ধন্যবাদ ইশিকা। আমি এখন দাঁড়িয়ে আছি কালাই উপজেলা পরিষদের হল রুমে। তো এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা 2025 উপলক্ষে এখানে কিন্তু একটা কর্মশালা হচ্ছে। এই কর্মশালা ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং বিশেষ অতিথি মেনা শারমিন অতিরিক্ত জেলা প্রশাসক এবং শামীমা জাহান উপজেলা নির্বাহী অফিসার, ওনারাও এখানে আসবেন এই কিছুক্ষণের মধ্যে। এবং এই অনুষ্ঠানটি এই জাতীয় মহিলা সংস্থার যে ব্যানারে হচ্ছে, এটা এখানকার যে প্রশিক্ষণ কর্মকর্তা সাদিয়া আফরানের সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখানে নারীদের উদ্বুদ্ধকরণ, বিভিন্ন রকমের তারা উদ্বুদ্ধকরণের ব্যাপারে তারা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রায় 2 শতাধিক, প্রায় 250-র মতো নারীকে তারা প্রশিক্ষণ দিয়েছেন বিভিন্ন বিষয়ে আর কি। তো আমি একটু জানতে চাই যে আপনারা যে কি উদ্দেশ্যে আপনাদের এই উদ্বুদ্ধকরণ নারীদের করছেন এবং একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় 5টা ভিন্ন ট্রেডে মেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করে এবং তারপরে তারা যারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, উদ্যোক্তা হয়েছে, তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্যই আমরা আসলে অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতি অর্থ বছরেই আমরা একটা করে এই অনুষ্ঠানের আয়োজন করি। এখানে তারাই উপস্থিত আছে 220 জন উদ্যোক্তা, যারা হচ্ছেন আমাদের 2024-25 অর্থ বছরে আমাদের উদ্যোক্তা হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সভাপতি মহোদয় আমাদের মধ্যে চলে আসছেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের যে এখানকার অতিথি, তিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তারও উপস্থিত হয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে উৎসবমুখর পরিবেশে এখানে কিন্তু এই কর্মশালাটি হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নারীদের কর্মশালা সর্বশেষ। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালার আয়োজনে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে চলছে আম উৎসব। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, এই উৎসবে কি কি পর্ব রয়েছে আর কোন কোন জাতের আম বিক্রি হচ্ছে স্টলগুলোতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। যেমনটি বলছিলেন যে মেহেরপুরে যে বিখ্যাত আম হিমসাগর, সেই হিমসাগর আম কিন্তু এবছরে জিআই স্বীকৃতি নিয়ে বিশ্ব বাজারে কিন্তু রপ্তানি হচ্ছে। বিশ্বের 39টা দেশে কিন্তু এবছরে এই হিমসাগর আম রপ্তানি হচ্ছে। সেই হিমসাগর আমের পাশাপাশি কিন্তু মেহেরপুরের যে ল্যাংড়া এবং আম্রপালির আমেরও কিন্তু কদর রয়েছে। সুস্বাদু এবং সুমিষ্ট হয় এই 2 প্রজাতির আমও কিন্তু মেহেরপুরের সুনাম বয়ে আনছে। তা এই উপলক্ষে রপ্তানির যোগ্য আম রপ্তানিতে, তৈরিতে এবং উৎপাদনের লক্ষ্যে কিন্তু মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী আমের মেলার আয়োজন করেছে। গতকালকে জেলা প্রশাসক সিফাত মেহনাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে এই আমের মেলা উদ্বোধনী ঘোষণা করেছেন। আগামীকালকে কিন্তু আমের মেলা শেষ হবে। আমরা দেখেছি যে প্রায় অর্ধশত আম নিয়ে কিন্তু এই 6টি স্টল সাজানো হয়েছে। আমরা একজন দর্শকের সাথে কথা বলবো, তিনি জানাবেন যে এই আমের মেলা কেমন দেখছেন এবং কি জানতে পাচ্ছেন আমের মেলা সম্পর্কে। আসসালামু আলাইকুম। মেহেরপুরে আমের মেলা শুরু হয়েছে। এই বছরে আমি প্রথমেই দেখতেছি এখানে একসাথে অনেকগুলো আমের আগমন। আমরা বিশেষ করে একসাথে এতগুলো আম দেখি না, হয়তোবা হিমসাগর, ন্যাংরা এই ধরনের আমগুলো দেখে, কিন্তু এখানে 32 রকমের আম রয়েছে, যা আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব প্রতি বছরেই যাতে এইরকম আমের মেলার আয়োজন করা হয়। ধন্যবাদ। শুনছিলেন যে প্রতি বছরে কিন্তু এমন আমের মেলা কিন্তু দেখতে চান দর্শনার্থীরা। আমরা আছি এখন মেহেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী এই আমের মেলা। আমি যদি জানতে চাই যে এই মেলা সম্পর্কে যিনি আয়োজক কমিটির একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, তিনি বলবেন যে এই মেলার উদ্দেশ্য কি, আসলে কি জানাতে চাচ্ছেন মেলা নিয়ে। মূলত আমাদের মেহেরপুরে শুরু হয়েছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের 3 দিন ব্যাপী 22, 23 ও 24। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আমকে আরো সুন্দর করে বাইরের দেশে
নিরাপদ আম পেতে পারে এবং সেই সঙ্গে আমরা কিভাবে এই আম উৎপাদন করলে পারে তারা পাইতে পারে। এবং আমাদের বিশেষ করে শুনে থাকবেন যে আমাদের হলো অলরেডি হিমসাগর আমাদের জিআই পণ্য হয়েছে, যেটি আমাদের জন্য শুনছিলেন যে মেহেরপুরের আম জিআই পণ্য হয়েছে এবং মানুষের কাছে এবং বিশ্ব দরবারে এই আমকে আরো পরিচিত করতে কিন্তু এই আমের মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন। তো এই ছিল মেহেরপুরের আমের মেলা নিয়ে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে। মেহেরপুরে আম উৎসব নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।